আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাই, আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের 1 নম্বর অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো দেখো, প্রথমে আমি তোমাদের উদাহরণ 1 সমাধান করাবো, কিন্তু আমি এই একটা সমস্যার মাধ্যমেই বাকির যত ধরনের অংশ আছে সবগুলোর মান বের করা শেখাবো, ঠিক আছে? আর বাকি ম্যাথগুলো তোমরা সমস্যার সমাধান করবা। আর আরেক টাইপের একটা ম্যাথ আছে, সেটাও আমি তোমাদের সমাধান করে দেব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো, প্রশ্নে কি বলা আছে, দুইটি রাস্তা 5 ডিগ্রি বৃত্তাকার বাঁকে সংযুক্ত করতে হবে। তাহলে দেখো, এই বাঁকটাকে আমাদের কি দ্বারা নামকরণ করা হয়েছে? ডিগ্রি দ্বারা, ঠিক আছে? তাহলে বাঁকের কত ডিগ্রি, কত ভাইয়া? 5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই দেখো, বাঁকের ডিগ্রি আমরা কি জানি, যে 30 মিটার যা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের বাঁকের ডিগ্রি। তাহলে ধরলাম এই যেটা হচ্ছে 30 মিটার, এই যেটা আমাদের আমাদের বাঁকের কেন্দ্রে কি হবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন যদি বলে দেওয়া না থাকে যে আমাদের খুঁটির ব্যবধান কত বা হচ্ছে আমাদের জ্যায়ের ভ্যালু কত, তাহলে আমরা সেটা কি ধরে নেবো ভাই? 30 মিটার ধরে নেবো। আর যদি বলে দেওয়া থাকে যে 20 মিটার, তাহলে আমরা 20 মিটার ধরেই করব, ঠিক আছে? তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, ডির ভ্যালু পাইলাম হচ্ছে 5 এবং জ্যা কত ভাইয়া? জ্যা হচ্ছে 30 মিটার। তাহলে ভাই, আমরা 30 মিটারের জন্য সূত্র কি জানি? আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সবার আগে আমাদের ব্যাসার্ধ অর্থাৎ আর এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? কিসের ভ্যালু? আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু নির্ণয়ের সূত্র আমরা কি প্রমাণ করছিলাম, যে আর ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ব্যাসার্ধ। এক্ষেত্রে আগে তোমরা গিভেন ডাটাগুলো লিখে নিবা। এখানে ডি হচ্ছে 5 ডিগ্রি, জ্যা 30 মিটার। এরপর আর কি বলা আছে ভাই? দেখো, রাস্তা দুইটি 140 ডিগ্রি কোণে মিলিত হয়েছে, অর্থাৎ এই দেখো, এদিক থেকে একটা রাস্তা গেছে, এদিক থেকে একটা রাস্তা গেছে, যে যদি বলে মিলিত হয়েছে, তার মানে আমাদের এখানে থিটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? মিলিত হওয়া মানে কি? 140 ডিগ্রি কোণে এই দুইটা রাস্তা মিলিত হয়েছে। তাহলে ভাই, এখানে আমাদের ফাই কি হবে? ফাই হবে, এখানে দেখো, ফাই হবে কি, এই পুরো সরল কোণটা কত? 180 ডিগ্রি। 180 থেকে তোমাদের এই 140 বাদ দিয়ে দিলে 40 ডিগ্রি পাবা, ঠিক আছে? তাহলে 40 ডিগ্রি হচ্ছে আমাদের ফাই এর ভ্যালু। তাহলে ভাই, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, আমরা কি দেখছিলাম, 30 মিটার জ্যায়ের ক্ষেত্রে 1719 ডিভাইডেড বাই ডি। তাহলে এখানে আমাদের ডি হচ্ছে 5, তাহলে 1719 ডিভাইডেড বাই, তোমরা যদি 5 দাও তাহলে পাবা হচ্ছে কত? দেখো, 1719 ভাগ হচ্ছে 5, ঠিক আছে? তাহলে পাবা 343.8, 343.8 মিটার। অর্থাৎ আমরা ব্যাসার্ধ পাইলাম হচ্ছে 343.8 মিটার। এখন ধরো বাই চান্স প্রশ্নে বলে দেওয়া থাকলো যে আমাদের জ্যা এর মান হচ্ছে কত? 20 মিটার। ওকে, তখন আমাদের এই সূত্রটা কি হবে ভাইয়া? তখন আমাদের সূত্রটা হবে এইরকম, 1143 ভাগ 5। আর যদি বলা থাকতো যে আমাদের এই জ্যাটা হচ্ছে 10 মিটার, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি হতো? সেক্ষেত্রে আমাদের সূত্র হতো 573, না 573, 573 ভাগ 5। তাহলে এইগুলো তখন আমাদের আর এর ভ্যালু হইতো, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু বলে দেওয়া নাই, তখন আমরা কি ধরবো? 30 মিটার ধরে ম্যাথ সমাধান করব, ঠিক আছে? তাহলে আমাদের 30 মিটার ধরে আমাদের ব্যাসার্ধ আসতে কত ভাইয়া? 343.8 মিটার, ঠিক আছে? এখন তাহলে আমরা ব্যাসার্ধ পাইলাম। এখন আসো সিরিয়ালি আমরা বাকি জিনিসগুলো বের করে ফেলি। তাহলে প্রথমেই আসো আমরা কি বের করব? প্রথমেই আসো আমরা হচ্ছে বাঁকের প্রতি স্পর্শক দৈর্ঘ্য বার করি। স্পর্শক দৈর্ঘ্য কি ভাইয়া? এই যে আমাদের এ এফ এবং বি এফ হচ্ছে আমাদের স্পর্শক দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের টি, ঠিক আছে? এটা কি প্রকাশ করা হয় কি দিয়ে? টি দিয়ে। তাহলে স্পর্শক দৈর্ঘ্য টি ইজ ইকুয়াল টু, সূত্র কি জানি ভাইয়া? আর tan phi বাই 2। তাহলে আর এর ভ্যালু কত পাইছো? 343.8। tan phi এর ভ্যালু কত ভাইয়া? phi এর ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 40 ভাগ 2। তাহলে আসলে এটা সমাধান করে ফেলি, tan 40 ভাগ 2 অর্থাৎ 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে পাবা হচ্ছে 125.133 মিটার, 125.133 মিটার। এটা আমরা কি পাইলাম ভাইয়া? স্পর্শক দৈর্ঘ্য পাইলাম। তো এগুলো কিন্তু আমাদের বের করা শিখতে হবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে সেগুলোতে কিন্তু লাগবে। তারপরে দেখো, আমরা কি বার করব? আমরা এখন আসো বাঁকের দৈর্ঘ্য বার করি। বাঁকের
দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। তাহলে বাঁকের দৈর্ঘ্য কোনটা? এই বৃত্তচাপের দৈর্ঘ্যই কি? এই বৃত্তচাপের দৈর্ঘ্যই হচ্ছে আমাদের বাঁকের দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে পাই আর পাই ডিভাইডেড বাই 180। তাহলে এখানে আমাদের পাই এর ভ্যালু তো ফিক্সড, আর হচ্ছে কত? 343.8। 343.8 ফাই কত পাইছি ভাইয়া? দেখো তো 40 ডিগ্রি। এখানে আবার 2 দ্বারা ভাগ করে বসাবেন, এখানে কিন্তু 40ই বসবে, ডিভাইডেড বাই 180। তাহলে এটা তোমরা হিসাব করে ফেলো কত হয়। পাই ইন্টু 343.8 গুণন 40 ডিভাইডেড বাই 180। তাহলে এটা আসতে আসতে হচ্ছে 240 মিটার ধরতে পারো, বা 240.02 ধরতে পারো, 240.02 মিটার। তাহলে দেখো আর একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের আমি যতগুলো বার করে দেখাচ্ছি এতগুলো হয়তো বা চাইবে না, আমি একটা ম্যাথের মধ্যে সবগুলো বার করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো নিজে নিজে তাহলে করতে পারবা। ঠিক আছে, এখন তাহলে আসো আমরা কি বার করব। এখন আসো আমরা হচ্ছে এই যে লং কর্ডের দৈর্ঘ্য বার করি। ঠিক আছে, অর্থাৎ দীর্ঘ যে এর দৈর্ঘ্য, এই যে এটা। ঠিক আছে, এটা আমরা কি জানি? এটা আমরা কি দিয়ে প্রকাশ করি? দীর্ঘ যে যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এল ইজ ইকুয়াল টু আমরা সূত্র কি জানি ভাইয়া? এল ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি 2r sin π/2, 2r sin π/2। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু এটা বের করে ফেলতে পারবো মান বসায় দিয়ে। তাহলে এখানে আমরা কি বসাবো? 2 ইন্টু আর হচ্ছে 343.8, আর আমাদের সাইন 5 কত? 40/2। তাহলে এটা হিসাব করে ফেলো। 2 ইন্টু 343.8 গুণ সাইন 20 ডিগ্রি বা 40/2 ডিগ্রি। তাহলে এটা পাবা হচ্ছে 235.2 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা দীর্ঘ এর ভ্যালু পেয়ে গেলাম। এরপর আসো তাহলে আমরা কি বার করব? এরপর বার করব হচ্ছে, ধরো আমরা ভারসাইনের ভ্যালু বের করব, অর্থাৎ মধ্য অর্ডিনেট বা ভারসাইনের ভ্যালু বের করব। তাহলে ভারসাইন সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাই? সি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে আর ইন্টু 1 মাইনাস cos π/2। ঠিক আছে, তাহলে আসো মান বসাই। মান বসালে আর হচ্ছে 343.8 ইন্টু 1 মাইনাস cos 40/2। ঠিক আছে, তাহলে 343.8 ইন্টু 1 মাইনাস cos 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ভ্যালু পাবা তোমরা হচ্ছে 20.73 মিটার। 20.73 মিটার, অর্থাৎ আমাদের এই যে ভারসাইনের ভ্যালু হচ্ছে 20.73 মিটার। ঠিক আছে, এরপর আসো আমরা কি বার করব? আমরা উপরের অংশটুকু মিশিয়ে ফেলি। এরপর আসো আমরা হচ্ছে কি বার করা যায়? আমাদের এই যে বাঁকের গভীরতা বের করব। হ্যাঁ, বাঁকের গভীরতা সিএফ বের করব। তাহলে বাঁকের গভীরতা সিএফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? সিএফ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আর ইন্টু সেক 5/2 মাইনাস 1, তাই তো? তাহলে আসলে মান বসায়, আর হচ্ছে 343.8 গুণ সেক 40/2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 343.8 গুণ সেক। সেক লেখার জন্য তোমরা কি করবা? এই ভগ্নাংশ নিয়ে এসে 1 দিয়ে নিচে সেক দিবা। ঠিক আছে, সরি 1 দিয়ে নিচে cos দিবা, তাহলে আমরা সেক পাবো। কারণ আমরা কি জানি? sec theta is equal to 1 divided by cos theta, অর্থাৎ আমরা cos 1 divided by cos theta ক্যালকুলেশন করলে যা পাবো, sec theta ক্যালকুলেশন করলেও তাই পাবো। ঠিক আছে, তাহলে নিচে দেব হচ্ছে cos 20 ডিগ্রি মাইনাস 1। তাহলে এটা তোমরা পাবা হচ্ছে 22.06 মিটার। তাহলে 22.06 মিটার আমরা কি পাইলাম ভাইয়া? এই যে বাঁকের গভীরতা পাইলাম কত? 22.06 মিটার। ঠিক আছে, তাহলে মোটামুটি কিন্তু আমরা সবগুলোর মানই বের করে ফেলছি, আর কোনো কিছু এখানে নেই। এখন আমাদের পরবর্তীতে আর একটা ম্যাথ আছে, সেখানে আমাদের এই চেইনের সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো সমাধান করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা এই পর্যন্তই ছিল। যদি আমার ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল না হয়ে থাকে তাহলে আমাদের পুরো ম্যাথটাই ঠিক আছে, আর যদি ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্যালকুলেশনটা ঠিক করে নিবা। আমার মনে হয় না ক্যালকুলেশনে ভুল হয়েছে,
আর সূত্রগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো তোমরা কি করে ফেলবে ভাইয়া, মুখস্থ করে ফেলবা। তাহলে তোমাদের এই ম্যাথগুলো করতে আর কোনো প্যারা মনে হবে না। যেহেতু এই অধ্যায়টা তোমরা নতুন পরিচিত হচ্ছে, একটু মানে পেঁচানো লাগতে পারে। প্রথম অধ্যায়টা যত তাড়াতাড়ি তোমরা নিজের মধ্যে নিতে পারবা, পরবর্তী অধ্যায়গুলো তত দ্রুত তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, তো অবশ্যই ম্যাথগুলো ভালোভাবে বুঝে বুঝে সমাধান করো, যাতে পরবর্তী অধ্যায়গুলোতে তোমরা আর প্যাচ না খাও। ঠিক আছে, তো ঠিক আছে, এই ম্যাথটা এখান পর্যন্ত। এখন আসলে আমরা পরবর্তী আর একটা ম্যাথ সমাধান করি। এখন ভাইয়া আমি তোমাদের উদাহরণ 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা সমাধান করাবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ তোমাদের 2 অধ্যায়, 3 অধ্যায় এবং সামনে যতগুলো অধ্যায় আছে সবগুলোতেই প্রায় সমাধান করতে হবে, বা ওই অধ্যায়ের যে ম্যাথ আছে তার মধ্যে আমাদের এই জিনিসগুলো আসবে আর কি, অর্থাৎ চেইনেজ নির্ণয়ের জিনিসগুলো আসবে। ঠিক আছে, তো খুব ভালোভাবে ম্যাথটা বোঝার চেষ্টা করবা, তাহলে আশা করছি সামনে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। তো দেখো প্রশ্নে বলা আছে কি, বাঁকের খুঁটির ব্যবধান 30 মিটার। অর্থাৎ আমরা ধরো যে চেইনেজ নির্ণয় করতেছি, সেই চেইনেজে হচ্ছে আমরা কি করতেছি, 30 মিটার পর পর খুঁটি বসাচ্ছি। ঠিক আছে, এটা ধরো যদি 0 হয়, এখানে 30 মিটার পর বসাইলাম, এখানে 30 মিটার পর বসাইলাম, আবার এখানে 30 মিটার পর বসাইলাম, আবার এখানে একটা 30 মিটার পরে যায় বসাইলাম। তাহলে দেখো আমাদের শিকল কিন্তু বাঁকের শুরুর বিন্দুতে পড়লো না। তাহলে আমাদের এখানে কি হবে, একটা উপজ্যার সৃষ্টি হবে। উপজ্যা কোথায় সৃষ্টি হয় ভাইয়া, যখন আমাদের পূর্ণ শিকলটা এই খুঁটির উপর এসে মানে বাঁকের শুরুর বিন্দুতে পড়ে না, তখন আমাদের উপজ্যায়ের সৃষ্টি হয়। কারণ বাঁকের শুরুর বিন্দু থেকে তখন এই খুঁটি পর্যন্ত দূরত্ব কি হবে, অবশ্যই 30 মিটারের কি হবে, 30 মিটারের থেকে কম হবে, তাই না, কম হবে কিন্তু। তাহলে এখান থেকে যদি 30 মিটার এটা হয়, তাহলে অবশ্যই এখান থেকে পর্যন্ত কি হবে, 30 মিটার কম হবে। তাহলে এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের প্রথম উপজ্যা। আবার সেম ভাবে ধরো 30 মিটার পর পর খুঁটি বসাইতে বসাইতে এখানে যায় দেখা গেল এখানে একটা খুঁটি বসলো, এরপর আমাদের বাঁকটাকে যখন বাড়ায় দেবো বাইরের দিকে রাস্তাটাকে, তখন আমাদের এখানে যায় আরেকটা খুঁটি পড়লো। তখন দেখো এই স্পর্শক বিন্দুতেও কিন্তু চেইনটা পুরোপুরি ভাবে পড়লো না, এটা কিন্তু এই যে এখানে যায় পড়লো। তাহলে এক্ষেত্রে কি হলো, আমাদের এই দৈর্ঘ্যটাও কিন্তু 30 মিটার হবে না, কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 মিটার, তাহলে এখানে কি হবে 30 মিটারের কম। তাহলে এই দৈর্ঘ্যটা হবে আমাদের দ্বিতীয় উপজ্যা। ঠিক আছে, আমাদের এই প্রথম এবং দ্বিতীয় উপজ্যায়ের ভ্যালুই বের করতে বলছে। সেক্ষেত্রে দেখো কি বলা আছে, আমাদের এই বিন্দুর চেইনেজ দেওয়া আছে এবং আমাদের এই যে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেজ বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি ধরো এই যে শূন্য থেকে মাপতে 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 এখানে এসে একটা মান পাওয়া গেছে। ঠিক আছে, এরপর আমাদের এই যে এখানে এসে একটা ধরো মান পাওয়া গেছে। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা ধরো এই পর্যন্ত মেপে দেখলাম এখানে পাওয়া গেল হচ্ছে 997.010 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ প্রথম উপজ্যাটা বের করতে হবে। তাহলে সেটা কি করবা, দেখো তোমরা এক্ষেত্রে এই যে আমাদের প্রথম স্পর্শক বিন্দুর যে চেইনেজ দেওয়া থাকবে, ঠিক আছে, সেই চেইনেজকে কি করবা, খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করবা। এখানে যেহেতু আমাদের খুঁটির ব্যবধান 30 বলে দেওয়া আছে, তাহলে আমরা 30 দ্বারা ভাগ করব। তাহলে তোমরা লিখবা এখানে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ কত দেওয়া আছে ভাইয়া, 997.1 মিটার। ঠিক আছে, এখন তুমি কি করবা, এইটাকে 30 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখবা 997.1 ভাগ 30। ঠিক আছে, তাহলে 997.1 আছে, হ্যাঁ 1 ভাগ 30, তাহলে পাচ্ছ কত দেখো, 33.23.2367 শিকল। অর্থাৎ এখান থেকে তুমি 33.237 বার যদি শিকল বসাও, তাহলে তুমি এই জায়গাতে পৌঁছাতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের এই বাঁকের শুরুর আগের যে খুঁটিটা আছে, অর্থাৎ এই খুঁটির আমাদের নাম্বার কত হবে ভাইয়া, দেখো তো এই জায়গার নাম্বার হচ্ছে 33.237। কি জন্য, আমাদের এখানে পূর্ণ শিকলে পড়ে নাই। ঠিক আছে, তাহলে আমাদের এই বাঁকের শুরুর বিন্দুর আগের যে খুঁটিটা থাকবে, সেই খুঁটির নাম্বার কত হবে, 33 নাম্বার খুঁটি হবে না, 33 নাম্বার খুঁটি হবে কিন্তু। ঠিক আছে, এরপর আমাদের এত শিকল হচ্ছে আমাদের এই যে এতটুকু। ঠিক আছে, এতটুকু যেহেতু এটা পূর্ণ শিকলে যায় পড়ে নাই। ঠিক আছে, তাহলে আমাদের এই খুঁটি হচ্ছে 33 নাম্বার খুঁটি। ঠিক আছে, তাহলে এর পরের খুঁটির নাম্বার কত হবে, 34 নাম্বার খুঁটি, তাই না, তাহলে এটা হবে হচ্ছে কত, 34 নাম্বার খুঁটি। তাহলে ভাইয়া আমাদের এই 34 নাম্বার খুঁটির চেইনেজ কত হবে,
দেখো তো এই 34 নাম্বার খুঁটির চেইনেস মানে কি, এই 0 থেকে 34 বার চেইন বসায় এখানে যাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে প্রথম চেইন, দ্বিতীয় চেইন, এভাবে করতে 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 এখানে যখন আসবো এটা হবে 34 নাম্বার চেইন। ঠিক আছে, তাহলে এই 34 কে যদি আমরা 30 দ্বারা গুণ করে দেই তাহলে আমরা কি পাবো, এই 34 নাম্বার খুঁটির চেইনেস পাবো না, চেইনেস পাবো কিন্তু। তাহলে তোমরা লিখবা বাঁকের ভিতর প্রথম খুঁটির চেইনেস ইজ ইকুয়াল টু 34 গুণন 30। তাহলে এটা কত পাবো ভাইয়া, 34 গুণ 30, 1020 মিটার। ঠিক আছে, 1020 মিটার। তাহলে তুমি এই জায়গার চেইনেস পাইলা হচ্ছে 1020 মিটার। ঠিক আছে, তাহলে দেখো তো এই জায়গার চেইনেস হচ্ছে 997.1 আর এই জায়গার চেইনেস হচ্ছে 1020। তাহলে আমরা যদি 1020 থেকে এই জায়গার চেইনেস অর্থাৎ 997.10 বাদ দিই তাহলে আমরা প্রথম উপজে পাবো কি, প্রথম উপজে কিন্তু পাবো। তাহলে তোমরা এখানে লিখবা অতএব প্রথম উপজে ইজ ইকুয়াল টু 1020 মাইনাস 997.1। ঠিক আছে, তাহলে এটা দেখো 20 মাইনাস 997.1। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছ কত দেখো 22.9 মিটার। দেখো এটা কিন্তু আমাদের খুঁটির ব্যবধানের থেকে কম পাওয়া গেল। ঠিক আছে, এটাই তো পাওয়ার কথা তাই না, পাওয়া তো অবশ্যই এটাই কথা, কারণ আমাদের অবশ্যই খুঁটির ব্যবধানের থেকে উপজায়ের ভ্যালু কম হবে। তাহলে দেখো ভাই আমরা কি করলাম এখানে, তোমরা এই ক্ষেত্রে কি করবা, আমাদের যদি এখানে যদি বলে দেওয়া থাকে যে আমাদের বাঁকের শুরুর বিন্দুর চেইনেস হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে কি করব, খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা যে ভ্যালু পাবো সেই ভ্যালু যদি আমাদের পূর্ণ সংখ্যায় কত আসছে দেখো তো 33 আসছে না, এর থেকে এক বেশি ধরবো হচ্ছে আমরা কি বাঁকের ভিতরের প্রথম খুঁটির আমাদের খুঁটির নাম্বার। ঠিক আছে, তাহলে খুঁটির নাম্বার কি হবে, বাঁকের বাহিরে হচ্ছে 33 নাম্বার খুঁটি, ভিতরে তাহলে কত নাম্বার হবে 34 নাম্বার খুঁটি। সেজন্য আমাদের এই যে দেখো ভাগ করার পর যে পূর্ণ সংখ্যা আসবে সেই পূর্ণ সংখ্যার থেকে এক বেশি ধরবা। পূর্ণ সংখ্যা কত আসছিল 33, তাহলে ভিতরেরটা কত হবে 34। তাহলে 34 সাথে 30 গুণ করলে বাবা হচ্ছে ভিতরের খুঁটির চেইনেস 1020 আর আমাদের বাঁকের শুরুর বিন্দু চেইনেস হচ্ছে 997.1। তাহলে 1020 থেকে যদি 997.1 বাদ দাও তাহলেই তো কি পাবা, প্রথম উপজে পেয়ে যাবা। এখন ভাইয়া আমাদের কি করতে হবে দেখো, সেম ভাবেই এই যে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস দেওয়া আছে 1261.2 মিটার। ঠিক আছে, তাহলে 1261.2 মিটার যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে তোমরা ওই 1261.2 গিয়ে আবার ভাগ করবা। তাহলে এখানে তোমরা লিখবা দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস ইজ ইকুয়াল টু 1261.2। অতএব তোমরা এখানে কি করবে, এটাকেও 30 দ্বারা ভাগ করবা, অর্থাৎ খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করবা। তাহলে ভাগ করলে কত পাচ্ছ দেখো, ভাগ করলে পাচ্ছ হচ্ছে 1261.2 ভাগ 30, তাহলে পাচ্ছ হলো 42.04। 42.04। এক্ষেত্রেও দেখো আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি না, কারণ আমাদের সিকল তো এখানে যে পূর্ণ সংখ্যায় পড়ে নাই তাই না, আমাদের বাহিরে যেয়ে পড়ছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের খুঁটির নাম্বার কত 42-এর থেকে একটু বেশি তাই না, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যদি 42 থেকে একটু বেশি হয় অর্থাৎ 42.04 হয়, তাহলে আমাদের বাঁকের ভিতরের শেষ খুঁটির নাম্বার কত হবে, অবশ্যই 42 নাম্বার খুঁটি হবে তাই না। প্রথমটার ক্ষেত্রে কি ছিল, ভাগ করে তুমি পাইছিলে 33 দশমিক সামথিং তাই তো, তাহলে 33 দশমিক সামথিং মানে এই জায়গা, তাহলে এর আগের জায়গাটা কত 33, তাহলে এটার পরে জায়গা কত 34। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা তুমি পাচ্ছ হচ্ছে 42.04। ঠিক আছে, তাহলে অবশ্যই বাঁকের শেষ খুঁটিটা কি হবে 42 নাম্বার হবে। এক্ষেত্রে কিন্তু তোমার আর 42-এর সাথে এক যোগ করা যাবে না, এক্ষেত্রে তুমি পূর্ণ সংখ্যা যেটা পাবা সেটাই তোমার হচ্ছে খুঁটির নাম্বার হবে। বিষয়টা কি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারতেছো। তুমি যদি এই 42-এর সঙ্গে এক যোগ করো তখন কিন্তু তুমি এই খুঁটিতে চলে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই খুঁটিতে কাজ নাই, আমাদের বাঁকের শেষ খুঁটি লাগবে, কারণ আমাদের দ্বিতীয় উপজে বাঁকের শেষ খুঁটি এবং দ্বিতীয় স্পর্শক বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভাইয়া এই 42 নাম্বার খুঁটি অর্থাৎ বাঁকের শেষ খুঁটির চেইনেস বের করতে হবে। তাহলে তুমি লিখবা বাঁকের শেষ খুঁটির চেইনেস কি হবে ভাইয়া 42 গুণ 30, তাহলে 42 গুণ 30 দাও পাচ্ছ হচ্ছে 1260। কত ভাইয়া 1260 মিটার।
তাহলে দেখো তো আমাদের এই দ্বিতীয় উপজায়ের দৈর্ঘ্য কত হবে? আমরা যদি 1261 থেকে 1260 বাদ দিই, অর্থাৎ 42 নম্বর খুঁটির আমরা চিহ্নের কত পেলাম? 1260। তাহলে 1261 থেকে 1260 বাদ দিলে কি হবে? দ্বিতীয় উপজা পাওয়া যাবে হচ্ছে 1261.2 মাইনাস 1260, তাহলে পাবা কত? 1.2 মিটার। তাহলে ভাই দেখো আমরা প্রথম উপজা পাইলাম হচ্ছে কত? 22.9 মিটার, 22.9 মিটার। এরপর দ্বিতীয় উপজা পাইলাম হচ্ছে 1.2 মিটার। অর্থাৎ আমাদের প্রথম খুঁটি থেকে বাঁকের প্রথম বাঁকের শুরুর বিন্দু থেকে প্রথম খুঁটি পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে 22.9 মিটার, এবং শেষ খুঁটি থেকে দ্বিতীয় স্পর্শক পর্যন্ত দূরত্ব হবে 1.2 মিটার। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবং এই দুইটা কি বলা হচ্ছে? উপজা। ঠিক আছে। আর পূর্ণজা কোনগুলো? এই দেখো আমাদের বাঁকের ভিতরে পূর্ণ শিকলে যে খুঁটিগুলো পড়ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণজা। এগুলো হচ্ছে আমাদের কত করে? 30 মিটার করে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 22.9, এটা হচ্ছে 1.2, ঠিক আছে। এই হচ্ছে এখানকার ব্যাপার। তো আশা করতেছি চেইনেজ উপজা বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে তোমরা ক্লিয়ার হতে পাইছো। এখন আমরা এই অধ্যায়ের আরেকটা জাস্ট সংক্ষিপ্ত একটা ম্যাথ আছে, সেটা করে এই অধ্যায়টা শেষ করব। তো ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন দেখো আমরা এই অধ্যায়ের সর্বশেষ আরেকটা ম্যাথ দিয়ে অধ্যায়টা শেষ করে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এভাবে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে সবগুলো অধ্যায়ের ফ্রিতে সবগুলো ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আমরা 5 নম্বর উদাহরণটা দেখি কি বলা আছে। বলা আছে এবি এবং সিবি রেখার বিয়ারিং যথাক্রমে 120 ডিগ্রি এবং 270 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান বের করো। অর্থাৎ ধরো দুইটা রাস্তা এভাবে মিলিত হয়েছে, এবি এবং বিসি দুইটা রাস্তা মিলিত হয়েছে। এখন এই এবি রেখার বিয়ারিং, আমরা বিয়ারিং কি জানি ভাইয়া? বিয়ারিং জানি হচ্ছে প্রকৃত উত্তর রেখার সাথে ঘুরে, ঠিক আছে। অর্থাৎ উত্তর রেখার সাথে ঘুরে ডানাবর্তে ঘুরে, কোন দিকে? ডানাবর্তে ঘুরে কোনো রেখা পর্যন্ত যে কোণ সৃষ্টি করে সেটাই হচ্ছে আমাদের বিয়ারিং, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি? বিয়ারিং। এখন আমাদের আবার এখানে দেখো তাহলে কি বলছে? এবি রেখার বিয়ারিং দেওয়া আছে আমাদের 120 ডিগ্রি। এই যে উত্তর রেখা হচ্ছে এটা, এখান থেকে ঘুরে এই পর্যন্ত 120 ডিগ্রি। আর সিবি রেখার বিয়ারিং দেওয়া আছে, দেখো কি বলা আছে? সিবি রেখার বিয়ারিং। তাহলে সিবি রেখার বিয়ারিং কত? 270। তাহলে 270 হচ্ছে এই বরাবর। তাহলে এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে, অর্থাৎ এই যে উত্তর রেখা থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 270 ডিগ্রি। এখন তাহলে আমাদের বের করতে বলছে কি ভাইয়া? প্রতিসরণ কোণ কত হবে? তাহলে ভাই দেখো তো, এমনিতে সাধারণভাবে যদি আমরা রাস্তাটা অঙ্কন করি, রাস্তাটা হচ্ছে এরকম। এটাকে যদি বাড়ায় দেয় তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সেই প্রতিসরণ কোণ ফাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের এই ফাইয়ের ভ্যালুটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা যদি এই বিসি যে বাহু আছে, অর্থাৎ বিসি বাহুর বিয়ারিং বার করি, ঠিক আছে, অর্থাৎ এই বাহুর বিয়ারিং, এই বাহুর বিয়ারিং যদি বের করি, বের করে যদি কি করি, দেখো এই যে আমাদের 120 ডিগ্রি যে লাইনটা আসছে, এটা ধরো এই দিক দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এটাকে যদি একটু দিকে বর্ধিত করে দেই, তাহলে এই যে এখান থেকে কি হবে? এটাও হবে কত? 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই 120 ডিগ্রি থেকে যদি বিসি রেখার বিয়ারিংটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই যে প্রতিসরণ কোণের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের সিবি বাহুর বিয়ারিং দেওয়া আছে। তাহলে আমরা কি জানি ভাইয়া? সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং এর মধ্যে পার্থক্য হয় কতটুক? 180 ডিগ্রি। তাহলে সিবি হচ্ছে বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং। পশ্চাৎ বিয়ারিং কি, সম্মুখ বিয়ারিং কি, এগুলো আশা করি তোমরা জানো। তাহলে এই বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং হচ্ছে আমাদের 270 ডিগ্রি। তাহলে বিসি রেখার সম্মুখ বিয়ারিং কি হবে? দেখো আমরা এখানে তাহলে লিখবো এবি রেখার বিয়ারিং কত ভাইয়া? 120 ডিগ্রি। এরপর সিবি রেখার বিয়ারিং দেওয়া আছে 270 ডিগ্রি। তাহলে সিবি রেখার বিয়ারিং মানে কি? সিবি রেখার বিয়ারিং মানে হচ্ছে বিসি রেখার পশ্চাৎ বিয়ারিং। তাহলে আমাদের বিসি রেখার সম্মুখ বিয়ারিং কি হবে? অর্থাৎ বিসি রেখার বিয়ারিং কি হবে? এই 270 থেকে তুমি যদি 180 বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পাবা? বিসি বাহুর বিয়ারিং পাবা, সেটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এখন তাহলে ভাইয়া দেখো, আমরা এই কোণের মান পাইলাম হচ্ছে 90 ডিগ্রি। আর এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করে দিই, তাহলে উত্তর রেখার সাথে এটা কত হবে? 120 ডিগ্রি। এখানে যেহেতু 120 ডিগ্রি, এখানেও কি হবে? অবশ্যই 120 ডিগ্রি হবে। তাহলে 120 থেকে তুমি যদি 90 বাদ দিয়ে দাও, তাহলে তুমি প্রতিসরণ কোণের মান পেয়ে যাবা। তাহলে প্রতিসরণ কোণ ফাই ইজ ইকুয়াল টু 120 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু প্রতিসরণ কোণের মান পেয়ে গেলাম। তো কোনো ম্যাথে যদি তোমাদের বলে দেওয়া থাকে যে কোনো
একটা রাস্তা এরকম এবি বলে দেওয়া থাকে যে এবি রাস্তা এবং সিবি রাস্তা তোমাদের এরকম বিয়ারিং দেওয়া থাকে, তাহলে এভাবে তোমরা প্রতিসরণ কোণের মানটা বের করে ফেলতে পারবা। তো এই ক্ষেত্রে তোমাদের আমি একটা শর্টকাট টেকনিক বুঝাই দেই, যাতে তোমাদের এই যে এইরকম চিত্র আর্ট করে বোঝা না লাগে। ঠিক আছে, তো তোমরা কি করবা, দেখবা যে কোন কোন বাহুর বিয়ারিং দেওয়া আছে। এখানে দেখো কি কি দেওয়া আছে। এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে 120 এবং সিবি বাহুর বিয়ারিং দেওয়া আছে 270। তো এই ক্ষেত্রে তোমরা প্রতিসরণ কোণের মান বের করার জন্য কি করবা, বাহুগুলোকে মানে মানে কোন কোন বাহুর বিয়ারিং তোমরা বের করবে সেটা দেখো। এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে, ঠিক আছে, এটা সমস্যা নেই, 120 লিখলাম। এখন পরেরটা দেখো তো কি বাহুর বিয়ারিং দেওয়া আছে, সিবি বাহুর বিয়ারিং দেওয়া আছে। তোমরা এটাকে কি করে নিবা, উল্টায় নিবা, বিসি বাহু করবা। কি করবা, বিসি বাহুর বিয়ারিং। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের কত, 270 মাইনাস 180 ইজ ইকুয়াল টু 90। এরপর তোমরা এই দুইটাকে বিয়োগ করে দিবা। তাহলে এক্ষেত্রে তোমার করা লাগতেছে কি, যদি তোমাদের প্রশ্ন বলে দেওয়া থাকতো যে ধরো এরকম বলে দেওয়া থাকতো যে আমাদের এই প্রশ্নে ধরো বলে দেওয়া আছে এবি ও বিসি বাহুর বিয়ারিং যথাক্রমে 120 ও 90 ডিগ্রি, সেক্ষেত্রে তোমরা কি করতে, ডাইরেক্ট একদম 120 থেকে 90 বাদ দিয়ে দিলে আমাদের এই প্রতিসরণ কোণটা পাইতা। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, এবি এবং সিবি। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা প্রথম যে বাহুর বিয়ারিং দেওয়া আছে, ঠিক আছে, সে বাহুর নাম দেখবা কিভাবে দেওয়া আছে, এবি। এর পরবর্তীতে তোমরা মানে কি করবা, পরের বাহুটা জানি কি হয়, এই বাহু যেটা দ্বারা শেষ হয়েছে এই বাহু জানি সেটা দ্বারা শুরু হয়। তাহলে এই বাহু কি হবে, অবশ্যই বি দিয়ে শুরু হতে হবে। তাহলে অবশ্যই বিসি বাহুর বিয়ারিং আমাদের লাগবে। তাহলে এখানে আছে এবি বাহুর বিয়ারিং, আমাদের এখানে লাগবে হচ্ছে বিসি বাহুর বিয়ারিং। তাহলে দেওয়া ছিল সিবি বাহুর বিয়ারিং, তাহলে আমাদের এটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং। এখান থেকে আমরা 180 বাদ দিলেই সম্মুখ বিয়ারিং 90, অর্থাৎ বিসি বাহুর বিয়ারিং পাবো। তাহলে আমাদের বিষয়টাই হয়ে মাথা রাখবা, ধরো এবি বাহু দেওয়া আছে, পরেরটা অবশ্যই বিসি বাহু হতে হবে, অর্থাৎ এই বাহু যেটা দ্বারা শেষ হয়েছে এই বাহু সেটা দ্বারা শুরু হতে হবে। তাহলে আমাদের বিয়ারিং লাগবে কোন কোন বাহুর, এবি বাহুর লাগবে এবং বিসি বাহুর লাগবে। আমার ধরো এইভাবে নাম দেওয়া আছে, ক খ আর গ খ বাহুর বিয়ারিং দেওয়া আছে। তাহলে তোমার প্রতিসরণ কোণ বের করার জন্য কোন কোন বাহুর বিয়ারিং লাগবে, দেখো ক খ বাহুর বিয়ারিং তো লাগবেই, সাথে আমাদের এই গ খ থেকে 180 বাদ দিয়ে খ গ বাহু করে নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এই তখন আমরা বিয়োগ করলে প্রতিসরণ কোণ পাবো। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। এভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের চিত্রের প্রয়োজন নেই, অর্থাৎ একটা বাহু হবে এবি আর একটা হবে হচ্ছে বিসি, আর ক খ দেওয়া থাকলে একটা বাহু হবে হচ্ছে ক খ বাহুর বিয়ারিং আর একটা হবে হচ্ছে খ গ বাহুর বিয়ারিং। ঠিক আছে, তাহলে যদি গ খ দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে 180 বাদ দিয়ে খ গ করে নিব। ঠিক আছে, এরপর বিয়োগ করে দিলে আমরা প্রতিসরণ কোণটা পেয়ে যাব। তো আশা করতেছি বুঝতে পারছো। এই অধ্যায়টা আশা করতেছি খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন। আশা করতেছি তোমরা সেটাও খুব ভালোভাবে বুঝতে পারবা। এবং 2 নম্বর অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ আছে, সেগুলো আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, এই অধ্যায়টাও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক করবা এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে।